1363 হাওড়া বালুঘাট এক্সপ্রেস নবদ্বীপ যাওয়া সবথেকে পপুলার ট্রেন। কারণ কি, মাত্র 1.5 ঘন্টায় কিন্তু এই ট্রেনটা হাওড়া থেকে নবদ্বীপ অবধি পৌঁছে দেয়। আর স্যান্ডেলের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আর এই দেখো, ট্রেনে ওঠার জন্য ভিড় দেখো, যেহেতু সামনে দুটো জেনারেল রয়েছে আমাদের। এইভাবে নামাটা একমাত্র ভক্তদের পক্ষেই সম্ভব। হরে কৃষ্ণ। এই নবদ্বীপ মায়াপুর কিন্তু 4টে কারণে বিখ্যাত। নবদ্বীপে কিন্তু আরো একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে লাল দই বা ক্ষীর দই। ভাবলেই কেমন লাগে, সেই ঢিপিতে দাঁড়িয়েছি, মানে সেন বংশের আমলে। এটা বলা হয় লোকাল ভাষায় যে এটা একটা রাজবাড়ি ছিল নাকি। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 30শে মে 2025 দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে। অলরেডি সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে এবং বঙ্গজুড়ে প্রাক বর্ষার সূচনা। কলকাতার আকাশে কিন্তু মেঘ জমে রয়েছে, যখন তখন বর্ষণ হতে পারে। তারই মাঝে আবারও বেরিয়ে পড়ছি। তবে আজকের গন্তব্য শ্রীধাম মায়াপুর। তোমাদেরকে এর আগের পর্বে বকখালি নিয়ে গেছিলাম। আর এই সামার ভ্যাকেশনের উপলক্ষে অনেকের রিকোয়েস্টে এবার মায়াপুর যাওয়া। এই মুহূর্তে যারা মায়াপুর প্ল্যান করছো এবং সহজে কিভাবে কম সময়ে মায়াপুর পৌঁছাবে, সেই ভিডিও কিন্তু আজ হতে চলেছে। তার সাথে আজ জার্নি করতে চলেছি 13063 বালুরঘাট এক্সপ্রেস, যেটা কিনা আমাদের 7টা বেজে 50 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে 9টা বেজে 27 মিনিটে আমাদেরকে নবদ্বীপ ধাম পৌঁছে দেবে। পরে আগে একটা জেনারেল টিকিট কাটবো এবং আজ জেনারেল কম্পার্টমেন্টেই পুরো জার্নিটা হতে চলেছে। বন্ধুরা, টিকিট করে নিলাম টিকিট কাউন্টার থেকে এক্সপ্রেস ট্রেনের টিকিট, যেটা আমাদের পড়লো আনরিজার্ভে 50 টাকা নবদ্বীপ ধাম অবধি। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। চলো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13063 হাওড়া বালুঘাট এক্সপ্রেস, 7টা বেজে 50, 12 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা মূলত 12 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে থাকে, তবে আজও 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তবে তবুও আসার আগে তোমরা বোর্ডে দেখে নেবে, ইলেকট্রনিক বোর্ডে 12 জায়গায় 14 হতে পারে। এই যে 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে 13063 বালুরঘাট এক্সপ্রেস। আমাদের জেনারেল টিকিট রয়েছে, তোমাদের জানিয়ে রেখে দিই। বালুরঘাট এক্সপ্রেসে যারা তোমরা জেনারেল টিকিটে নবদ্বীপ অবধি জার্নি করবে, পেছনে দুটো রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট, একদম সামনে রয়েছে দুটো জেনারেল কম্পার্টমেন্ট। তবে ট্রেন দাঁড়িয়ে আছে, কি অবস্থা তোমাদের দেখাই। এদিকে সব থার্ড এসি শুরু হয়েছে, আর একদম পেছনের দিকে দুটো জেনারেল রয়েছে। আপাতত পেছনের দিকেই উঠবো, সামনে ওঠার থেকে পেছনের দিকে ওটাই দেখা ভালো। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। আগে থেকে ট্রেন এসে রয়েছে এবং ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু পুরো ভরে গেছে, সিট নেই বললেই চলে। এই মুহূর্তে সব কিন্তু ভরে গেছে, ওপরের জায়গা অবধি ভরে গেছে, মানুষজন শুয়ে পড়েছে যা দেখতে পাচ্ছি। এমনি দিন ফাঁকাই থাকে, তবে আজ দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হয়। তোমাদের জানিয়ে রেখে দিই, এই ট্রেনটা কিন্তু সোম থেকে শুক্রবার অবধি চলে, শনি রবি চলে না। তো সেটা মাথায় রেখে কিন্তু তোমরা প্ল্যান করবে। শনি রবিবার যদি কেউ প্ল্যান করো, তাহলে কিন্তু এই ট্রেনটা অ্যাভেলেবেল থাকবে না। পেছনের দিকে জেনারেল কম্পার্টমেন্ট যেহেতু ভিড় রয়েছে, তাই সামনের দিকে যাচ্ছি, দেখি সামনের কি অবস্থা। আর এই যে সব দেখা যাচ্ছে S1, S2, S9, এগুলো সব কিন্তু রিজার্ভ কম্পার্টমেন্ট। আর পেছনে ছিল থার্ড এসি, একদম সামনের দিকে এগুলো যায়। যেটা হচ্ছে S1, এগুলো সব রিজার্ভেশন। এরপরে সামনে দিকে শুরু হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, দুটো রয়েছে সামনে, সেদিকে দেখে হচ্ছি মানুষজন দৌড়ে দৌড়ে যাচ্ছে। সামনে দুটো জেনারেল রয়েছে, তবে এই জেনারেলে উঠে দেখবো কীরকম সিচুয়েশান। তুলনামূলক সামনেটা ফাঁকা দেখতে পাচ্ছি, মানুষজন শুয়ে রয়েছে এদিকে। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। আর ওপরে এদিকে লাগেজ রাখার জায়গা, অ্যান্ড এদিকে লাগেজ রাখার জায়গা, মানুষজন শুয়ে রয়েছে এই মুহূর্তে। কলকাতায় 7টা বেজে 52 আমাদের ট্রেন ছেড়ে দিল 13063 বালুঘাট এক্সপ্রেস। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আমি বলে রাখি, হাওড়া থেকে নবদ্বীপ ধামের ডিস্টেন্স হচ্ছে 103 কিলোমিটার। এক্সপ্রেস ট্রেনে যা আমাদের এই ট্রেনের সময় লাগছে মাত্র 1.5 ঘন্টা। তোমরা লোকাল ট্রেনেও যেতে পারো, লোকাল ট্রেনের ভাড়া যেরকম কম, মাত্র 25 টাকায় তোমরা লোকাল ট্রেনে কাটোয়া হয়ে পৌঁছে যেতে পারো, কাটোয়া লোকাল ধরে। তো সেক্ষেত্রে কিন্তু সময়টাও বেশি লাগবে, সেখানে 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। কখনো কখনো লোকাল ট্রেন লেট থাকলে তো আর কোনো কথাই থাকে না। তবে এই ট্রেনটা বেস্ট। আবারও একবার বলছি, এই ট্রেন কিন্তু শনিবার রবিবার চলে না, সোম থেকে শুক্র অবধি চলে। তো দেখতে থাকো সিনেমেটিক ওয়েতে। দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো প্রথমে ব্যান্ডেল, সেখানে আমাদের প্রথম হয়, তারপরেই নবদ্বীপ ধাম। মাত্র 1.5 ঘন্টার জার্নি।
যখন তখন বর্ষণ হতে পারে। ঘড়ির কাটায় 8টা বেজে 47। Your attention please. Train number 37232 down Pandal Howrah local will leave from platform number 8. বন্ধুরা এসে পৌঁছলাম আমরা ব্যান্ডেলে, যার কোড হচ্ছে বিডিসি। জোন হচ্ছে ইস্টার্ন এবং ডিভিশন হচ্ছে হাওড়া। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে, এরপরেই আমরা ঢুকে যাবো নবদ্বীপ ধাম। তবে আমরা জেনারেলে রয়েছি, জেনারেল তো মোটামুটি ভিড় হচ্ছে। তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি জেনারেলে সফর করো সকাল সকাল চলে আসবে। 7:50 ট্রেন ছাড়ে, মোটামুটি 7টার মধ্যে ঢুকে যাবে, নাহলে কিন্তু সিট পাবে না। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর জেনারেলের যদি এই মুহূর্তে অবস্থা দেখাই তোমাদেরকে, এই হচ্ছে জেনারেল। মোটামুটি ভিড় ভালোই রয়েছে এই মুহূর্তে। আর ওইদিকে রয়েছে রিজার্ভেশন। যদি তোমরা সিট নাও পাও তেমন সমস্যা হবে না, কারণ 1.5 ঘন্টার মাত্র জার্নি, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করাই যেতে পারে। লোকাল ট্রেনে ম্যাক্সিমাম সময় আমরা দাঁড়িয়েই জার্নি করি। দেখো কিভাবে নামছে চলন্ত ট্রেন থেকে। এইভাবে নামাটা একমাত্র হকারদের পক্ষেই সম্ভব। এত ট্রেন জার্নি করি, এত ট্রেনে ওঠানামা করি, তবে এইটা মনে হয় কোনোদিনও পারবো না। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম আমরা নবদ্বীপ ধামে। আর এখান থেকে প্রচুর সংখ্যক মানুষ এই ট্রেনটাই উঠবে। বালুরঘাটগামী প্রচুর মানুষ যারা নবদ্বীপ ভ্রমণে এসেছিল তারা এই মুহূর্তে উঠে পড়ছে, আর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। তবে আকাশ এখনও মেঘে ঢাকা। এদিকে ভালোই বৃষ্টি হয়েছে যা দেখছি। কলকাতায় তো সারা রাত কাল বৃষ্টি হয়েছে, আবারও যখন তখন হতে পারে এক পশলা। তো চলো এখান থেকে বাইরে বেরোনো যাক। এই আমাদের ট্রেন দাঁড়িয়েছে, একদম সামনে 2টো জেনারেল কম্পার্টমেন্ট, আর এগুলো সব কিন্তু স্লিপার রিজার্ভ। প্রচুর সংখ্যক মানুষ নেমেছে। আর এই হচ্ছে নবদ্বীপ ধাম 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। তবে আমাদেরকে এই 3 নম্বর থেকে এখন 1 নম্বরে যেতে হবে। একদম সোজা যাব, আমরা একদম শেষের দিকে ছিলাম, তবে সামনে অ্যাক্সেলেটার রয়েছে। বন্ধুরা চলে এলাম নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে। আর বাইরে বেরোলেই কিন্তু তোমরা অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে একদম স্টেশনের বাইরে থেকে। স্ট্যান্ড রয়েছে। এবার দেখার বিষয়, আমরা প্রথমে যাবো ঘাট অবধি, কত নেয় ভাড়া এই মুহূর্তে। টোটোও রয়েছে, অটোও রয়েছে, চলো দেখা যাক। ঘড়ির কাটায় 9টা বেজে 52 হয়েছে স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে সমস্ত টোটো রয়েছে। ঘাট ঘাট 2 জন। কত ভাড়া কত? সব কিন্তু সব টোটো দাঁড়িয়ে আছে একের পর এক লাইন দিয়ে। টোটোতে উঠে বসলাম। স্টেশন থেকে ঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 20 টাকা জন প্রতি, আর সময় লাগবে ওই 10 থেকে 12 মিনিট। এবার রাস্তার উপর ডিপেন্ড করে কতটা জ্যাম থাকে, এতে কম সময়ও আবার পৌঁছে যেতে পারে। মোটামুটি তোমাদের ধরে চলতে হবে 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা এসে পৌঁছলাম নবদ্বীপ লঞ্চ ঘাট। দেখা যাচ্ছে ওদিকে লঞ্চ ঘাট, আর প্রচুর ভিড়। মানুষজন এই মুহূর্তে ভিড় জমাচ্ছে নবদ্বীপ মায়াপুরে। আমাদের সবার প্রথম কাজ হচ্ছে এবার লঞ্চে করে ওপারে যাওয়া। তার আগে সকালে কোনো কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্টটা সেরে নেবো যে কোনো একটা দোকান থেকে। টোটো ঠিক আমাদের এখানে এনে দাঁড় করালো, এই যে চৈতন্য প্রভুর যে স্ট্যাচু আছে সেখানে। আর এই যে তোমরা এখানে দেখলেই দেখতে পাবে সমস্ত টিকা করে দেওয়া হচ্ছে, তিলক করে দেওয়া হচ্ছে। আর আমরা ঠিক সামনে যাব, সামনে হচ্ছে লঞ্চ ঘাট। আর এখানে প্রচুর দোকান রয়েছে, এদিকে রয়েছে ওদিকে রয়েছে, এগুলো সব কিন্তু লজ, থাকার হোটেল রয়েছে, হোটেল লজ সব রয়েছে।
তবে আমরা এখন যাচ্ছি মিষ্টান্ন ভান্ডারে, খেয়াঘাটের মিষ্টান্ন ভান্ডারে। চলে এসেছি মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটা কিন্তু ফেমাস, আর নবদ্বীপ বিখ্যাত হচ্ছে ক্ষীর দইয়ের জন্য। সকাল সকাল আগে ব্রেকফাস্ট ছাড়া হয়নি, আগে নিয়ে নিয়েছি পরোটা আর আলুর সবজি। তোমরা চাইলে এখানে ছোলার ডালও পাবে লুচি দিয়ে। নবদ্বীপে কিন্তু আরো একটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে লাল দই বা ক্ষীর দই। পেট পুজো কমপ্লিট, রসিয়ে কষিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এবারে পালা সোজা লঞ্চে করে ওপরে যাওয়া, মানে বড় মন্দিরের দিকে। এদিকে হচ্ছে ঘাট, হারে দেখো দুজন হনুমান বসে আছে। আর আমরা খেলাম এখান থেকে, খুব ফেমাস কিন্তু এই দোকানটা, মিষ্টান্ন ভান্ডার। আর এদিকেই কিন্তু আমাদের এখন টিকিট কাটতে হবে, টিকিট কেটে লঞ্চে যেতে হবে। আরে দেখো তুই হনুমান বসে কলা খাচ্ছে। লঞ্চে উঠতে যাব, তার মাঝে দেখা হয়ে গেল সেই দাদার সাথে, যার সাথে কিনা প্রায় 2.5 বছর আগে বন্দে ভারতে দেখা হয়েছিল। আমি তো চিনতে পারিনি, দাদা চিনতে পেরেছে। মানে এনজিপি হাওড়া বন্দে ভারতে আমার পাশের সিটটাই কিন্তু দাদার ছিল, 2.5 বছর আগের কথা। মানে দাদা আমার দেখে চিনতে পেরেছে, সেটাই আমার কাছে উপরই পাও না। আমি তো চিনতেই পারিনি। দাদা কবে এলে? আজকে এসছো, মানে থাকার প্ল্যান রয়েছে? আজকে দিন থাকবো, তো কালকে যাবো। কালকে আবার যাবে। মানে সবাই মিলে এই মুহূর্তে মায়াপুরে ভিড় জমাচ্ছে, প্রচুর ভিড়। তো চলো আমরা তো টিকিট করে নিই, টিকিট করে আমরা ওপরে যাবো। তো চলো দাদা, আবার দেখা হবে, ঠিক আছে? ঘাট চত্বরে রিপেয়ারিং এর কাজ হচ্ছে। আগে এখান থেকেই টিকিট কাটতে হতো, এখন এই জায়গাটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আপাতত টিকিট কাউন্টারের লোক এখানে বসে রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট করে নিলাম, যেটা বললো লঞ্চে 10 টাকা করে, আর নৌকাতে যদি যাও তাহলে কিন্তু 5 টাকা। আর যদি তোমাদেরকে দেখাই আমার সামনে কারা বসে রয়েছে, দেখো দেখো কারা বসে রয়েছে, ওপর নিচ একদম। এদের থেকে মোবাইল কিন্তু সাবধান, সব ওপরে বসে রয়েছে, লাচ নাড়াচ্ছে আবার। এই হচ্ছে নবদ্বীপ ফেরিঘাট। ওইদিকে রয়েছে দাঁড়িয়ে বোটগুলো, আর এখানেও দাঁড়িয়ে রয়েছে বোট। তবে আমরা লঞ্চে যাব। আর ওই যে বড় মন্দির দেখা যাচ্ছে দূরে, যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, এই দেখো পিওপিপি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ছোট যে লঞ্চগুলো আছে, এগুলো করেও তোমরা যেতে পারো। এগুলোতে বাইক পারাপার হয়, প্রচুর যাত্রীরাও এগুলোতে করে কিন্তু যায়। আচ্ছা, অনেকেই ওইদিকে চলে গেছিলেন, ওদিকটা বোট। তবে ওদিকের বোটের দিকে না, লঞ্চ হচ্ছে আমাদের ঠিক এই দিকে। এই যে মায়াপুর যাইবার লঞ্চ, আর ওইদিকে নৌকা। একটা নৌকা বেরিয়ে গেল, একটা নৌকা এলো। আর এই যে সকলে এইদিকে দাঁড়িয়ে আছে যাত্রীরা আমাদের। আর এই যে লঞ্চ ঢুকছে আমাদের। এখানে কিন্তু লঞ্চ পরিষেবা সব সময় রয়েছে। আর দেখো লঞ্চ থাকতেই মানুষজন উঠে পড়লো, আমরা উঠে পড়লাম। এই হচ্ছে আপাতত লঞ্চ। সিস্টেমিক ওয়েতে কিন্তু এখানে চলে। লঞ্চ আসবে, মানুষজন নামবে, তারপরে আবার লোকজন উঠবে। এই হচ্ছে আমাদের লঞ্চ। লঞ্চ ছেড়ে দিয়েছে, আর ওয়েদারটা দুর্দান্ত, না গরম না ঠান্ডা। এই মুহূর্তে যারাই রয়েছে, আশা করছি মায়াপুর ভ্রমণে এই মুহূর্তে পুরো একদম চার বলতে গেলে। আমরা রয়েছি ভাগীরথীতে। এই যে এইদিকে একটা চলে গেছে, এদিকে একটা চলে গেছে। এই দিকটাই হচ্ছে জলঙ্গি। ওই যে দেখা যাচ্ছে ওই বোটটা কিন্তু মায়াপুরে যারা নৌকা বিহার করেন তাদের জন্য ওই দিকটাতে রয়েছে। আমরা এইদিকে যখন যাব, এই জলটার সাথে ওই জলের কিন্তু পার্থক্য বোঝা যাবে, সামনে গেলেই দেখা যাচ্ছে। প্রাক বর্ষা আর প্রচুর বৃষ্টিপাত, জলের স্তর কিন্তু বেড়ে গেছে। সেই জন্য জলটা যে কালারের পার্থক্যটা তেমন আমরা দেখতে পাচ্ছি না, তবে দূরে দেখতে পাচ্ছি। এবং কর্নারগুলোতে রয়েছে সেই ডার্ক আর লাইটের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারবে। তবে আগে পুরো মাঝামাঝিতে দেখা যাচ্ছে। এই যে আমরা ভাগীরথী থেকে জলঙ্গিতে ঢুকে গেছি, তার প্রমাণ হচ্ছে এই যে এই জায়গাটা বোঝা যাচ্ছে যে দুটো জল আলাদা।
এই যে ঠিক এই জায়গাটায় জলটা বোঝা যাচ্ছে, একটা কালো জল আর একদিকে একটু ঘোলাটে জল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এই দেখো এই যে ঠিক এই জায়গাতে বোঝা যাচ্ছে। যদি তোমাদেরকে দেখা একটু জুম করবো, এই দেখো এখান থেকে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। ওদিকটা একটু কালো জল, এই দিকটা ঘোলা জল। আবার মাঝে মাঝে ঠিক এই কোণার দিকটাতে এই যে আচ্ছা তোমাদের বলে রাখি, ওপার থেকে যে টিকিটটা নিয়েছিলাম সেটা কিন্তু রাখতে হবে, এবারে চেক হবে, হারিয়ে ফেললে কিন্তু আবার ফাইন আছে, ডবল ভাড়া। আর এটা পুরোটাই বাসের সাথে। লঞ্চে যাতায়াত করবে, আপনারা পকেট মার হইতে বন্ধুরা লঞ্চে করে চলে এলাম নবদ্বীপ থেকে মায়াপুরে, সিধা মায়াপুরে। তবে এদিকে আসতে ঘন ঘটা, মনে হচ্ছে একটা বর্ষণ হবেই। সকাল থেকে বর্ষণ বর্ষণ করছিল, দেখার বিষয় এখানে প্রবল হতে পারে যা দেখছি। এই যে সামনে এগিয়ে এলেই তোমরা এরকম বাস পেয়ে যাবে বড় মন্দিরে যাওয়ার, 10 টাকা করে ভাড়া। এছাড়া তোমরা সামনের দিকে এগোলেও টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, আমরা ওদিকেই এগোচ্ছি, চাইলে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো। আর এই নবদ্বীপকেই বলা তো একসময় একদা প্রাচ্যের অক্সফোর্ড। আর এই যে দেখা যাচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে মঠের যে গেটটা, এখান থেকেই আমরা সোজা এবার চলে যাব। যেমনটা বলছিলাম, নবদ্বীপ মায়াপুর জুড়ে প্রচুর অটো টোটো, তোমরা চাইলে হেঁটেও যেতে পারো এবং টোটো অটো করেও যেতে পারো। হেঁটে একটু সময় লাগবে, টোটো অটো করলে একদম সামনে পৌঁছে যাবে তাড়াতাড়ি। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা মায়াপুরের বড় মন্দিরের সামনে, মানে টিওভিপির সামনে। আর আসতেই এই যে মাসি চলে এসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এই দিক দিয়েই কিন্তু আমরা এবার ভেতরে যাব। মাসি বৃষ্টি কি খুব হচ্ছে এখানে? হচ্ছে না এখন, কালকে হয়ে গেছে। এবারে আজকে যা দেখতে পাচ্ছি আবার হবে মনে হচ্ছে। এবারে ভেতরে যাব, চলো। আজ ওয়েদার ভালো মাসি বলছে। এই হচ্ছে বড় মন্দির, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, যে আগে যে পুরনো গেট ছিল তার সামনে এই যে বড় মন্দির। ঢুকেই এদিকে হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে সব সময় হরিনাম সংকীর্তন হতে থাকে। আর এই হচ্ছে বড় মন্দির, যা দেখতে পাচ্ছি এই দিকটা অনেকটা কাজ এগিয়ে গেছে। এখানে আগে বাঁশ বাঁধা ছিল, সেই লোহার পাইপগুলো খুলে নেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই দিকে রয়েছে সমস্ত কুপনের যে কুপন সংগ্রহের যে কাউন্টারগুলো সব রয়েছে, গদা ভবন গীতা ভবন থেকে আরম্ভ করে সুলভের সব কুপন কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করবে। মায়াপুরে বড় মন্দিরে আসার পরেই তোমাদের প্রথম কাজ হচ্ছে কুপন সংগ্রহ করা। এখান থেকে কিন্তু তোমরা কুপন সংগ্রহ করে নেবে, ওই কুপন সংগ্রহ করে নিয়ে তোমরা ঘুরতে থাকবে, কারণ একটা থেকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। আমরা এবার এইদিকে যাচ্ছি, তোমাদেরকে দেখালাম এই বড় মন্দির, এই দিক দিয়ে আমরা যাই। তোমরা চাইলে এই দিক দিয়েও যেতে পারো, প্রভুপাদজির সমাধিস্থল রয়েছে, এদিক দিয়েও একটা রাস্তা রয়েছে। তবে আমরা ঠিক এদিক দিয়ে গিয়ে একটা প্রদক্ষিণ করব। আর আগেই বললাম এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সংকীর্তন চলছে। এই যে টেম্পল এদিকে লেখা রয়েছে। পৃথিবীর বৃহত্তম কৃষ্ণ মন্দির বলে কথা। কাজ কিন্তু অনবরত হয়েই চলেছে, এখনো হচ্ছে, তবে অনেকটা কাজ এগিয়ে গেছে। তোমাদেরকে বলি, তোমরা যারা মায়াপুরে এসে থেকে ভ্রমণ করতে চাইছো, তার ইস্কন গ্রাউন্ডের মধ্যে প্রচুর ভবন রয়েছে, গদা ভবন, শ্রুতি ভবন, গীতা ভবন, এই যে এক একটা রয়েছে, এগুলো সব কিন্তু ভবন। সেই ভবনগুলোকে থেকে তোমরা কিন্তু মায়াপুর ভ্রমণ করে নিতে পারো। আদারওয়াইজ বাইরেও তোমরা হোটেল লজ সব পেয়ে যাবে। আমরা এগোচ্ছি একদম বড় মন্দিরের গেটের দিকেই। প্রতিদিন দুপুর 12টার সময় মন্দিরের গেট খোলা হয় এবং ভেতরটা কিন্তু ঘুরে দেখানো হয়। আমরা এই দিক দিয়ে এলাম, এই দিক দিয়ে আসে, এটা হচ্ছে মন্দিরের একদম পেছনের অংশ। আর এই দেখো পুরো চূড়াটা দেখা যাচ্ছে, তোমাদের যদি দেখি কতটা সুন্দর লাগছে দেখো। এখানে সমস্ত ভবনের যে অ্যারোগুলো করা আছে, কোন দিকটা নামহট্ট ভবন এইদিকে রয়েছে, মেন গেট এইদিকে, সমাধি মন্দির, চক্র ভবন, সব কিন্তু এরকম অ্যারো করা রয়েছে। আর একদম এখান থেকে কিন্তু এন্ট্রেন্স রয়েছে বড় মন্দিরে ঢোকার। প্রচুর ভক্ত এই মুহূর্তে মায়াপুর ইস্কন চত্বরে দেখতে পাচ্ছি আমি। এই হচ্ছে সেই বড় মন্দিরের গেট, তবে এখনো বন্ধ আছে যা দেখছি।
বাকি যে মন্দির রয়েছে মানে সামনে নরসিংহদেবের যে মন্দির রয়েছে 1টা পর্যন্ত খোলা থাকে, 1টার পর কিন্তু আবার সব মন্দির বন্ধ হয়ে যায়। তোমাদেরকে বলে রাখি, তো তোমরা চেষ্টা করবে 1টার মধ্যে আসা। আর এই বড় মন্দিরে প্রবেশ করতে গেলে মানে কাজ দেখতে গেলে মন্দিরে, সেটা আসতে হবে তোমাদের 12টার আগে। এই যে এই মুহূর্তে আরতি চলছে, নরসিংহদেবের আরতি চলছে, এটা হচ্ছে মূল মন্দির। বর্তমানে এটাই হচ্ছে মূল মন্দির। আর ঠিক এই বড় মন্দির রেডি হয়ে গেলে পুরো এই নরসিংহদেবের যে মূর্তি সব এইখানে কিন্তু চলে আসবে। এই বড় মন্দিরে তখন কিন্তু পুজো হবে। ভেতরে সংকীর্তন চলছে। এটা বাইরে থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। সমস্ত কিছু চেক হবে এখানে, তারপর ভেতরে যেতে হবে। জুতো বাইরে রাখতে হবে, ব্যাগ রাখতে হবে, তারপর যেতে হবে ভেতরে। আচ্ছা, আমরা এই দিক দিয়ে এলাম, এই হচ্ছে টিওভিপি। আর এই যে রাস্তাটা, এটা চলে গেছে গোশালার দিকে। এখানেই রয়েছে গৌরাঙ্গ কুঠির, এই যে দেখা যাচ্ছে। আর এইদিকে গেলে রয়েছে থিয়েটার হল থেকে এইদিকে সামনে রয়েছে সুলভ যে ভোজনালয়টা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। এই যে সামনেই থিয়েটার কিন্তু এই মুহূর্তে চলছে, ওপেন রয়েছে। এই রাস্তাটা দিয়ে আবার সোজা চলে গেলে কিন্তু আবার এক্সিট পয়েন্ট রয়েছে ওইদিকে। নবদ্বীপ মায়াপুরে এলে সকলে এই বড় মন্দির ঘুরে চলে যায়। তোমরা যেরকম নবদ্বীপের বিভিন্ন জায়গা ঘুরে দেখো, সেরকম মায়াপুরেরও একাধিক জায়গা রয়েছে, তোমরা সাইট সিনিং করে নিতে পারো। সেটাই আজ তোমাদের দেখাবো। এর আগে নবদ্বীপ ঘুরে দেখেছি, এবারে পালা হচ্ছে মায়াপুর দেখানোর। মায়াপুরে যে সাইট সিনিং রয়েছে, কত কি কস্টিং পড়ে এবং কি কি দেখার জায়গা রয়েছে সব দেখাবো। দাঁড়িয়ে রয়েছে একদম বড় মন্দিরের সামনে। আর এই দাদাকে পেয়ে গেছি, যদিও আগে এই দাদার অটোতে কয়েকবার ঘুরেছি। দাদা বলছি, এই মায়াপুরের যে সাইট সিনিং রয়েছে কি কি রয়েছে? জন্মস্থান, আর মদনমোহন, অসন্ত গৌরিয়া, মায়াপুরের বাইরে আছে চাঁদকাজির সমাধি, জগন্নাথ মন্দির। আর ওই মহাপ্রভুর জন্মস্থান ওটা মায়াপুরের ভিতরে। আচ্ছা, দুটো প্যাকেজ আছে। আচ্ছা, একটা মায়াপুরের ভিতরে 5টা স্পট হবে, আর মায়াপুরের বাইরে 2টো। আচ্ছা, বলছি যে এটা ঘুরতে মোটামুটি কত সময় লাগবে? ওই ঘন্টা দেড় দুই। আর এই ঘোরাতে কত নিচ্ছ তুমি বলো? আবার যদি মায়াপুরটা ঘোরে তাহলে 350 টাকা। আচ্ছা, মায়াপুরের বাইরে গেলে 450 টাকা। মানে মায়াপুরের বাইরে কি কি রয়েছে? জগন্নাথ মন্দির আর চাঁদকাজির সমাধি। আচ্ছা, চাঁদকালির সমাধি, বল্লাল সেন রাজার বাড়ি। আচ্ছা, বল্লাল সেন রাজার বাড়ি, এটা নামটা অনেকবার শুনেছি, মায়াপুর অজস্রবার এসেছি, তবে যাওয়া হয়নি। ভাবছি সেই জায়গাটা ঘুরবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমরা প্রাথমিক যা যা ইনকোয়ারি তোমাদের রয়েছে তোমরা পেয়ে গেছো। আর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু সাইট সিনিং হয়ে যাবে। তো চলো অটোতে উঠে পড়ি। এটা কি জন্মস্থান? মানে নিমায়ের জন্মস্থান, তাই তো? এসে পৌঁছালাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। তবে এটা নিয়ে মতবিরোধ আছে, কেউ বলে এই মায়াপুরে জন্মস্থান রয়েছে, কেউ বলে আবার নবদ্বীপে রয়েছে। তবে সঠিক যে জায়গাটা সেটা কারোরই জানা নেই। বলা হয় এটাই জন্মস্থান। আর এই জন্মস্থানের যে গেটটা রয়েছে, গেটে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। এর ভেতরে এবার আমরা যাব, চলো। সব টোটো দাঁড়িয়ে আছে বাইরে, আর এই হচ্ছে জন্মস্থান। এই গেটটা দিয়েই ঢোকা যায়, তবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর দেখো এখানেও সব বসে আছে লাইন দিয়ে, একের পর এক লাইন দিয়ে বসে আছে। আমরা যাবো এই দিক দিয়ে। এই সেই নিম গাছ, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই যে লেখা আছে, নিম বটবৃক্ষ তলে শ্রীমন্দিত সেবায়িত শিশু নিমাই মাতা সচী মাতার এবং পিতা জগন্নাথ মিশ্র সকলে এসছেন। এই যে যারা রয়েছেন তারা কিন্তু দণ্ডবত প্রণাম করছে হিন্দু ধর্মের শাস্ত্র মতে। এই সেই নিমের বটবৃক্ষ, যেখানে কিনা
চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল সতী মাতার কোলে। আমরা দেখি যে নবদ্বীপে একটা রয়েছে যেখানে খুব সুন্দরভাবে রেপ্লিকা করে দেওয়া হয়েছে, তবে এখানে কোনো রেপ্লিকা নেই। তবে যারা এখানে আসছে দণ্ডবত প্রণাম জানায়। আর এই সেই বটবৃক্ষ যেখানে কিনা নিমাইয়ের জন্ম হয়েছিল। মাসির বাড়ি, এটা মাসির বাড়ি, তাই তো? আমরা এসে পৌঁছালাম চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে। এখানেও ভিড় লক্ষণীয়, সকাল সকাল সকলেই কিন্তু মন্দির ভ্রমণ করছে, তার সাথে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো মাসির বাড়িটা একটু ঘুরে নেওয়া যায়। এখানেই রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সেটাও দেখে নেব। এই হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে ঢুকেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই মন্দিরটা। কি সুন্দর লাগছে, দেখো কতটা সুন্দর। সকলে আসছেন আর আমরা ওইদিকে যাচ্ছি। এই যে লেখা রয়েছেন শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির এটা কিন্তু। আর এদিকে রয়েছে একটি কুণ্ড, সেটা হচ্ছে শ্যামকুণ্ড। আর ওইদিকে রয়েছে রাধাকুণ্ড। একদম শ্যামকুণ্ডর সামনে আমরা রয়েছি। আর যদি দেখাই, এটাই হচ্ছে মূল মন্দির। এখন মন্দির খোলাই রয়েছে। এটা সমাধি, শ্রীল প্রভুপাদজির সমাধি এটা। আর এটাই হচ্ছে শ্যামাকুণ্ড। জল কিন্তু এখানে মাথায় নিন বলেছে, স্নান বা পদধৌত কুলুকুচি কিন্তু নিষিদ্ধ। আচ্ছা, তোমাদেরকে দেখালাম এই শ্যামকুণ্ডের জল কিন্তু পা ধোয়া যাবে না, কুলুকুচি করা যাবে না, স্নানও করা যাবে না, শুধু মাথায় ছিটিয়ে নিতে পারো তোমরা। একটু ছিটিয়ে নিই। আর এই কুণ্ড জুড়ে কিন্তু প্রচুর মাছ, বিশাল বিশাল মাছ তোমরা দেখতে পাবে। এদিকে রয়েছে একটি মন্দির আর সামনে রয়েছে শ্যামকুণ্ড। আর ঠিক আমরা এদিকে যাচ্ছি, এদিকেও একটা মন্দির রয়েছে, এর সামনে রয়েছে রাধাকুণ্ড। এখানে কিন্তু প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু সমাধি রয়েছে, সব ব্যাপারে আমি জানি না, তবে আমরা সেই রাধাকুণ্ডের দিকেই এগোচ্ছি। এইদিকে রয়েছে রাধাকুণ্ড, এই যে। আর এখানে একটি গোবর্ধন পর্বত রয়েছে। আমরা আগে রাধাকুণ্ডটা দেখে নিচ্ছি, তারপরে এই গোবর্ধন পর্বতটা দেখব। এখানেও কিন্তু একটি বেল গাছ রয়েছে। আর এটা পুরো মন্দির চত্বর। এটা হচ্ছে তমাল বৃক্ষ। এই যে বৃক্ষটা রয়েছে এটা তমাল বৃক্ষ। আর এটা হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ। এই দেখো প্রচুর বৃক্ষ রয়েছে, মানে নাম শুনেছিলাম কেলি বৃক্ষের, এই হচ্ছে কেলি বৃক্ষ। আর তোমাদেরকে দেখাই রাধাকুণ্ডটা। এখানেও কিন্তু সেম যা দেখছি, শ্রী রাধাকুণ্ডের জল মাথায় নিন, স্নান পদধৌত কুলুকুচি কিন্তু নিষিদ্ধ, 3টে ল্যাঙ্গুয়েজে রয়েছে। এরা সব বিস্কুট নিয়ে এসছে, বিস্কুটগুলো খেতে। এই যে মাছগুলো আসছে, দেখো মাছের সাইজটা দেখো কি বিশাল। ওই জন্য প্রচুর রয়েছে। এইদিকে আবার একটা আসছে, এই যে দেখো কত বড় বড় মাছ। বিস্কুট দেওয়া হচ্ছে, ওরা কিন্তু সব বিস্কুটের এতে আসছে। এই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডে যেরকম তোমরা জল মাথায় নিয়ে নেবে, তার সাথে এই মাছগুলো দেখতে পাবে, বিশাল বিশাল মাছ রয়েছে। আর এই বিস্কুট দেওয়া আছে, তার টানে কিন্তু সব মাছগুলো আসছে। দেখো তোমাদেরকে দেখালাম। ভগবানের শরণাগত হলে তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলি। এটা হচ্ছে চাঁদখাজির সমাধি। এর ব্যাপারে আমার জানা নেই, তবে এখানে একজন রয়েছেন যিনি ওই মন্ত্রের মতোভাবে এর ইতিহাসটা বলছেন। তবে সেটা সময় সাপেক্ষ, তোমরা এলে সেটা কিন্তু শুনতে পারো এবং জানার চেষ্টা করতে পারো। তারা কিন্তু এখানে রয়েছে। তো এই দাদা রয়েছেন, এই চাঁদগাজির সমাধির ব্যাপারে একটু দাদার থেকে জানবো। এটা হচ্ছে চাঁদগাজির সমাধি। কাজী ছিল এখানকার শাসনকর্তা। আচ্ছা। এবার ও বলেছিল মায়াপুর কোনো নাম হবে না। আচ্ছা। খোল টোল ভেঙে দিয়েছিল, নাম বন্ধ করে দিয়েছিল। তারপরে চৈতন্যদেবের ভক্ত হয়। ভক্ত হওয়ার পর যখন চৈতন্যদেবকে বলে যে, তখন মামা ভাগ্নির সম্পর্ক ছিল, বলে যে ভাগ্নি আমি তো মারা গেলে আমার তো কেউ পুজো করবে না, কারণ মুসলিম।
আমার পুজোটা কী করে হবে? বললো আমি এমন করে দিয়ে যাবো। চৈতন্যদেব বললো যে এখানে যতদিন পৃথিবী থাকবে ততদিন তোমার পুজো হবে। এবার ওকে এখানে সমাধি দেওয়ার পর এই গাছটা লাগিয়েছিল। এই গাছে 12 মাস ফুল ফোটে, একটা না একটা ফুল সমাধির উপর পড়বি, আর ওই ফুলটা যখনই ফুটবে তখন এই পুজোটা হবে। আচ্ছা, দুজনে যুগলবন্দিতে খুব ভালো করে। বন্ধুরা, এবারে আমরা চলে এলাম বল্লাল সেনের রাজবাড়ি। বহুবার তো তোমাদেরকে মায়াপুর ঘুরিয়ে দেখেছি, তবে এবারে একটু অন্যভাবে, মানে যে সাইট সিনিংগুলো রয়েছে তার মধ্যে অনেক দিন ধরেই মানে এই নামটা আমি শুনেছিলাম, সেটা এখানে স্বচক্ষে দেখতে এলাম এবং তোমাদেরকে ভার্চুয়ালি দেখাতে চলেছি সেই বল্লাল সেনের রাজবাড়ি, মানে সেন বংশের আমলের সেই বল্লাল সেন। এই জায়গাটা পুরোপুরি লোকালিটির মধ্যেই একটা প্রান্তে বলতে গেলে। এখানে সব টোটো দাঁড়িয়ে রয়েছে আর এদিক দিয়ে আমাদের যেতে হবে। চলো যাওয়া যাক। এখানে একটা সাইনবোর্ড রয়েছে ভারতীয় পুরাতাত্ত্বিক পর্যবেক্ষণে। তবে এখানে এই যে রয়েছে এই জায়গাটা যদি কেউ বিধ্বস্ত করে বা কিছু ধ্বংসাবশেষ অপসারণ করে তার কিন্তু 1 লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে। এখান থেকে এবার আমরা যাবো ভেতরে। এই হচ্ছে পরিসর, প্রায় ধ্বংসাবশেষ বলতে গেলে। আর এখান থেকে সিঁড়ি বয়ে গেছে, এখান থেকেই আমাদের উঠতে হবে। এটা হচ্ছে বল্লাল ঢিপি। সেন বংশের রাজা বল্লাল সেনের নামে এই ঢিপিটা রয়েছে। এখান থেকে আমাদের সোজা যেতে হবে। পুরো এটা একটা আগে রাজবাড়ি ছিল, বোঝাই যাচ্ছে। এবার এখান থেকে উঠে দেখা যাক ওপরে কি রয়েছে। তবে একটা কথাই বলবো, যারা ইতিহাস বোঝো এবং ইতিহাস খোঁজো তাদের জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ। প্রচুর পর্যটক আসে, তবে এখানে তুলনামূলক পর্যটকের সংখ্যাটা কম। এই ঢিবি কেন বলা হয় এই জায়গাটা তোমাদেরকে দেখাই। এক বিশাল চত্বর। এই হচ্ছে পরিসর, বিস্তর পরিসর। তবে কিছু কিছু ধ্বংসাবশেষ রয়েছে, যেমন ওই জায়গাটা বোঝা যাচ্ছে কিছু ধ্বংসাবশেষ রয়েছে, আবার ওইদিকে কিছু ধ্বংসাবশেষ রয়েছে। প্রচুর পর্যটক যারা এই জায়গাটা দেখতে এসেছিলেন এবং আমরাও একদম মাঝামাঝিতে যাব। এই হচ্ছে একদম পরিসর, যেটা অংশ বিশেষ রয়েছে। আর এই ঢিবির একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি, এটা যদিও বা যে স্ট্রাকচারটা সেটা আর নেই, তবে এইটা দেখে বোঝা যাচ্ছে কী ধরনের স্ট্রাকচার হতে পারে। দেখো এটা বেঁচে রয়েছে, এটা একদম সেই ব্ল্যাক স্টোনের সেই তৎকালীন সময়ের। আর জায়গাটা যদি তোমাদেরকে দেখাই, বল্লাল ঢিপি কেন বলা হয়, এই সেই জায়গা। কিছু কিছু অংশাবশেষ রয়েছে। বিশাল পরিসরে ছিল এককালীন সময়, তবে এই পরিসরটাই রয়েছে আর এখন। বন্ধুরা, এটাই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত বল্লাল ঢিপি, মানে সেন বংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারে সেই বল্লাল ঢিপিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তবে নিচে যাওয়া যাবে, একদম নিচে কিছু অংশাবশেষ আছে, সেই দিকে আমি এগোচ্ছি এখন। এই দিক দিয়ে একদম নিচে যাওয়া যায়। এই যে এখান থেকে নিচে নামার রাস্তা রয়েছে, মানে সিঁড়ি করা রয়েছে। এখান থেকে কিছু সিঁড়ি অংশাবশেষ রয়েছে। হয়তো এটা তৎকালীন সময়ের যে দুর্গ বা যে স্তূপটা ছিল, যে অংশটা ছিল তার নিচের অংশ। যদি তোমাদেরকে দেখাই, এরকম পাঁচিল করে দেওয়া রয়েছে সেই সময়কার কিন্তু সেই ইটগুলো। দেখো এটা মানে মধ্যের পরিসর, এখানের অবশিষ্ট অংশ রয়েছে। আর এই হচ্ছে ঢিপির অবশিষ্ট অংশ। ভাবলেই কেমন লাগে সেই ঢিপিতে দাঁড়িয়ে আছি, মানে সেন বংশের আমলে। এটা বলা হয় লোকাল ভাষায় যেটা একটা রাজবাড়ি ছিল নাকি। একদম নিচে দাঁড়িয়ে আছি, আমরা উপরে ছিলাম ঢিপিতে। একটু দেখি, মানে ইটগুলো হাত দিয়ে দেখলে বোঝা যাচ্ছে অনেকটা অবশিষ্ট অংশ রয়েছে। দেখো ওপরে, একদম উপরে। আর এই যে নিচে রাস্তা রয়েছে দেখাই তোমাদেরকে, দুদিক দিয়ে সেই অংশ বিশেষ রয়েছে। একদম শেষে চলে এলাম, এখন প্রায় পুরোটাই ধ্বংসাবশেষ। এই সেই ঢিবিটা যেখানে আমরা ছিলাম, অবশিষ্ট অংশ। এই যে এখান থেকে আমরা বেরালাম, ওপরের অংশটা আর নেই। এক সময়কার দুর্গ বলতে গেলে সেন বংশের আমলের। আর এই দিকে রয়েছে একটি পুষ্করণী পুকুর, আর এই দিকটা পুরোটাই জঙ্গল যা দেখতে পাচ্ছি। তবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে অংশ বিশেষ। ওই দিকেও কিছু অংশ রয়েছে। বন্ধুরা, সাইট সিনিং করে টোরে আবারও চলে এলাম একদম বড় মন্দিরের গেটের সামনে। তবে আজ যে কাকার সাথে আমরা সাইট সিনিং করলাম তার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিচ্ছি এবং কত কি খরচা পড়বে আগেই জানিয়েছি। যদিও আমরা সাইট সিনিং করলাম 350 টাকা আমাদের পড়লো। কাকা বলছি তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও। 6297309474। মানে আসার আগে তোমাকে কল করে নিলে তুমি রিসিভ করে নেবে তো ঘাট থেকে? আচ্ছা
তো বন্ধুরা আপাতত এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল যে কম খরচে কম সময়ে কীভাবে মায়াপুর পৌঁছবো। তবে মায়াপুর এসে তোমাদেরকে পিওভিপি থেকে আরম্ভ করে মায়াপুরের বিভিন্ন জায়গা, স্পেশালি বল্লাল যে ঢিপিটা ছিল সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।